নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। আজকের ভিডিওতে অতি অবশ্যই ইস্ট বেঙ্গল রিলেটেড খবর তো থাকবেই এবং আরও বেশ কিছু খবর নিয়ে আমার আজকের এই ভিডিও হবে। তাই ভিডিও শুরুতেই বলবো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে যেটা বলতে হয় সাবস্ক্রাইব করে নেবেন, যেটা আপনারা করছেন, তবে অনেকেই সাবস্ক্রাইব করছেন না, তো প্লিজ একটু মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। দেখুন, সুপার কাপ আমরা জানি যে ইতিমধ্যে ফেডারেশন পক্ষ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে যে সুপার কাপ হবে 25শে অক্টোবর থেকে 22শে নভেম্বর পর্যন্ত। তো এবং সুপার কাপ নিয়ে একাধিক প্রশ্ন যদিও ছিল, ক্লাব কর্তৃপক্ষগুলোর কাছে ফেডারেশন চিঠি দিয়েছিল, তাদের আমন্ত্রণ জানিয়েছিল যে তারা খেলবে কি খেলবে না সুপার কাপ, কিন্তু জানা যাচ্ছে অলমোস্ট সবকটা আইএসএল এর টিমই তারা কিন্তু সম্মতি জানিয়েছে যে তারা সুপার কাপ খেলবে এবং তারা বেশ কিছু জিনিস আবার জানতেও চেয়েছে যে এই সুপার কাপ কোথায় সম্প্রচারিত হবে, কোথায় হবে, কি ফরম্যাটেই বা হবে, এই সমস্ত কিছুই কিন্তু তারা জানতেও চেয়েছে। তো আইএসএল এর সবকটি ক্লাবের মধ্যে মোহামেডানকে নিয়ে একটা অনিশ্চয়তা ছিল, এখনও যে সেই অনিশ্চয়তা কেটে গেছে এমনটা নয়, তবে মোহামেডানও খেলবে বলেই জানা যাচ্ছে। তাদের ইনভেস্টার সমস্যাও নাকি কাটতে চলেছে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে তাদের ইনভেস্টার সমস্যাও কিন্তু কাটতে চলেছে, এমন একটা কথা শোনা যাচ্ছে, তবে অ্যানাউন্সমেন্ট কিছু হয়নি। এবং আই লিগের প্রথম 3টে দল খেলবে, সেক্ষেত্রে ইন্টারকাশি তারাও খেলবে, কাশ্মীরের দলটি তারাও খেলবে, এবং আরেকটি দল সেটা হচ্ছে চার্চিল ব্রাদার্সকে নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদি চার্চিল না খেলে তাহলে অন্য কোনো দলকে বা ফোর্থ পজিশনে থাকা দলকে হয়তো এআইএফএফ অফারটা দিতে পারে বা তাদেরকে আমন্ত্রণ জানাতে পারে, কারণ চার্চিল এমনিতে একটু ক্ষুব্ধ। এই যে আই লিগটা তাদেরকে দেওয়া হয়েছিল, আবার সেটা দিতে হবে ইন্টারকাশিকে, তো সব মিলিয়ে চার্চিলের সেই যা অবস্থায় তারা নেই আর কি, তো নাও খেলতে পারে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে তাহলে রিয়েল কাশ্মীর, ইন্টারকাশি আসছে আই লিগ থেকে, আর এদিক থেকে 13টা দল, আর একটা কোনো দল নিয়ে 16টা টিম নিয়ে হবে সুপার কাপ। এবার সুপার কাপ কোথায় হবে? দেখুন, সুপার কাপ গত কয়েক বছর উড়িষ্যাতে হয়েছে, তো এবার উড়িষ্যা খুব একটা ইন্টারেস্টেড নয় সুপার কাপ আয়োজনের জন্য। তো এবার ফেডারেশন চাইছে কি এই সুপার কাপ একেবারে ডুরান্ডে ফরম্যাটে হোক, 2-3টে ভেন্যুতে হোক। হ্যাঁ, 2-3টে ভেন্যুতে, যেমনভাবে ডুরান্ড কাপ হয়েছে তেমনভাবে 2-3টে ভেন্যুতে, সেক্ষেত্রে কলকাতা, গোয়া, শিলং, এই 3টে ভেন্যুতে করার একটা ইচ্ছে রয়েছে ফেডারেশনের। সেক্ষেত্রে কি করা হবে, এই যে 16টা টিম তাদেরকে 4টে গ্রুপে রেখে একটা গ্রুপ লিগ, দেন নকআউট। হ্যাঁ, তো এরকমই ভাবনা চিন্তা তাদের রয়েছে। তো দেখা যাক সেক্ষেত্রে কি ফিক্সচার কি করে এবং কোথায় বা খেলাটা দেখানো হবে, সেটা তো এখনও জানানো হয়নি। যেহেতু এই এফএসডিএল তারা আর আইএসএল এর সঙ্গে যুক্ত নয়, বা এই টেন্ডার প্রক্রিয়া এখনও, টেন্ডারের নোটিশটা বেরিয়ে গেছে, বিজ্ঞপ্তি জারি হয়েছে, কোন কোম্পানি ইন্টারেস্ট শো করেছে বা কিছু, সেটা তো এখনও পর্যন্ত জানা যাচ্ছে না। যেই বা যারাই আসুক তারা হয়তো আইএসএলটা নিয়ে ইন্টারেস্টেড থাকবে, সেক্ষেত্রে সুপার কাপ নিয়ে কোনো টেন্ডার হয়নি। তো সেক্ষেত্রে হয়তো সুপার কাপটা ফেডারেশনকেই করতে হবে, ফেডারেশন করবে, এবং কাকে তারা সম্প্রচার করার দায়িত্ব দেয় বা সম্প্রচার করার জন্য এক্ষেত্রে কোনো টেন্ডার বা বিডিং হয় কিনা সেদিকে নজর রাখতে হবে একটু, সেটা একটু সময় গেলে বোধহয় বোঝা যাবে। হয়তো কয়েকদিনের মধ্যেই চিত্রটা পরিষ্কার হয়ে যেতে পারে যে এক্স্যাক্টলি সুপার কাপ ঠিক কোথায় হতে চলেছে, কী ফরম্যাটে হবে। তবে শোনা যেটা যাচ্ছে সেটাই বললাম আপনাদেরকে। আরেকটা বিষয় শোনা যাচ্ছে, সেটা কোনো রিলেবল সোর্স নেই, আমি দেখছিলাম, নাম করেই বলছি, এক্সট্রা টাইম বা কেউ তারা করছে যে জানুয়ারি মাসে হয়তো আইএসএল হতে পারে, সেক্ষেত্রে মেতে গিয়ে শেষ হবে আইএসএল জানুয়ারি মাসে, সেক্ষেত্রে আর 25-এ নয়, একবারে 26-এর শুরুতেই আইএসএল হবে শুরু। কারণ যেহেতু সুপার কাপ চলবে নভেম্বর পর্যন্ত, 22শে নভেম্বর পর্যন্ত, মাঝখানে আবার 1 মাসের একটা গ্যাপ, দেন জানুয়ারি মাসে হয়তো আইএসএল শুরু হবে। এক্ষেত্রে আমার কাছে কোনো তথ্য নেই, ফেডারেশনের কোনো অ্যানাউন্সমেন্ট নেই, তারা অ্যানাউন্সমেন্ট করতে পারবেও না ফেডারেশন এই মুহূর্তে দাঁড়িয়ে, যেহেতু তারা একটা টেন্ডার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, কে নেবে, তারা কীভাবে করবে, তো অনেক ব্যাপার রয়েছে। সব দিক থেকে তো আমার মনে হয় যে এফএসডিএলই হয়তো আসবে, তো জানি না এক্স্যাক্ট কী হয়। যদি অন্য কোনো কোম্পানি এই টেন্ডার জমা দেয় তো আলাদা ইস্যু, কারণ এফএসডিএল এর একটা সুবিধা হচ্ছে তারা এই লিগটা এতগুলো বছর ধরে করে এসেছে, 15 বছর ধরে তারা করেছে, তাদের একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরিই রয়েছে,
তারা একটা মানে টাকা পয়সা নিয়ে একটা নেগোসিয়েশনের জায়গাতে যেতে চেয়েছিল, সেটা কোনোভাবে এআইএফএফ মানেনি, বা এআইএফএফ যে প্রস্তাব দিয়েছিল সেটাও তারাও মানেনি। তো সব মিলিয়ে সেই কারণে কিন্তু এআইএফএফ আর এফএসডিএল এর মধ্যে যে চুক্তি ছিল সেটা ভঙ্গ হয়েছে, দুজনে মিলিতভাবে ভঙ্গ হয়েছে, কারণ চুক্তির মেয়াদও শেষ হয়ে যাচ্ছে এই ডিসেম্বরে। তো এই গেল অবস্থা। এদিকে ইস্ট বেঙ্গলে কি কনর শিল্ড আসবে, এটা নিয়ে একটা শোরগোল হচ্ছে, যে অনেকেই বলতে চাইছেন যে ইস্ট বেঙ্গলে কনর শিল্ড এলে সেক্ষেত্রে দিয়ামান্টাকোস তো একজন ফরওয়ার্ড বা স্ট্রাইকার ছিলেন, ওয়াই কনর শিল্ড, তাহলে কি কারো কোপ পড়তে পারে? দেখুন, কোপ পড়তেই পারে, এটাও যখন নিশ্চিত করে বলা যায় না। সাউলকে ছেড়ে দেওয়ার একটা সম্ভাবনা তো রয়েছে, বা মাদি তালাল যদি ফিট না হয়। তো সব মিলিয়ে আমার মনে হচ্ছে, কেন জানি না, যে মাদি তালাল হয়তো আইএসএলটা খেলতে পারবে। এখন মাদি তালাল যেহেতু আনরেজিস্টার্ড রয়েছে, সুপার কাপ যদি অক্টোবরে হয়, মাদি তালাল তো সুপার কাপে তাহলে খেলতে পারছে না, সেক্ষেত্রে কনর শিল্ডকে খেলানো হবে। কনর শিল্ড এমন একজন প্লেয়ার, কিন্তু মানে একেবারে এই ডেড ডিফেন্স, অর্থাৎ সেন্টার ব্যাক, রাইট ব্যাক বা লেফট ব্যাক ছাড়া, বা গোলকিপার ছাড়া বাকি সমস্ত পজিশনে মোটামুটি খেলতে পারে। ফরওয়ার্ডেও সে খেলেছে, উইং দিয়ে সে খেলতে পারে, এমনকি ডিফেন্সিভ মিডিও হিসেবেও খেলতে পারে, অ্যাটাকিং মিডিও হিসেবেও খেলতে পারে। একাধিক পজিশনে খেলার তার অভিজ্ঞতা রয়েছে, এবং সবচেয়ে বড় বিষয়, সে এই পজিশনগুলোতে সফলতার সঙ্গে খেলেছে। সে গোল করতে পারে, গোল করাতে পারে, ডিফেন্সেও হেল্প করতে পারে। তো আমার মনে হয় অস্কার সে কারণেই এমন একজন প্লেয়ারকে খুঁজছেন বা নিতে চাইছেন, যাকে মাল্টিপল পজিশনে সে খেলাতে পারে, ম্যাচের সিচুয়েশন অনুযায়ী তাকে খেলাতে পারে, টিম কোন টিমের বিরুদ্ধে সে খেলতে নামছে সেই বিষয়টাকে মাথায় রেখেও সে যাতে তার কম্বিনেশন সাজাতে পারে, সেক্ষেত্রে কনর শিল্ড তার অন্যতম পছন্দ। অনেকগুলো নাম জমা পড়েছে, তার মধ্যে কনর শিল্ডের নাম রয়েছে। প্রাথমিকভাবে ইস্টবেঙ্গল নাকি তাকে একটা অফারও পাঠিয়েছে, 1 বছরের কন্ট্রাক্টে তাকে নিতে চায় ইস্টবেঙ্গল, বেশ ভালো অফারই পাঠিয়েছে। এখন কনর শিল্ড সেটা অ্যাকসেপ্ট করেছেন কি করেননি, বা ফার্দার আর কোনো কথাবার্তা এগিয়েছে কিনা, এ ব্যাপারে সত্যিই কোনো আপডেট নেই। আপডেট এলে নিঃসন্দেহে আপনাদের সঙ্গে আমি শেয়ার করে থাকি, তো অতি অবশ্যই করব। তবে কনর শিল্ড এলে ইস্টবেঙ্গলের ভালো হবে বই, খারাপ হবে না, তাকে কিন্তু অনেকগুলো পজিশনে খেলাতে পারে। সেক্ষেত্রে যদি স্ট্রাইকার একদম জেনুইন বক্স টু বক্স স্ট্রাইকারের কথা বলেন, হামিদ আহাদাত রয়েছে, হামিদকে যদি তুলে নেয়, ডেভিড রয়েছে, তো আমার মনে হয় তাতে ভালো হবে। ডেভিডের আরও খেলার একটা সুযোগও চলে আসতে পারে, বেশি সময় গেম টাইম পাওয়ারও একটা সুযোগ থাকবে। মাঝ মাঠে যদি সাউলকে ছেড়ে দেয় বা মাদিতালালকে ছেড়ে দেয়, তাহলে কিন্তু এই মাঝ মাঠের প্লেয়ারের সংখ্যাটা বাড়বে, এবং বল সাপ্লাই দেওয়া, যেটা ইস্টবেঙ্গলের বড় সমস্যা ছিল, সেইটা কিন্তু আরও বেশি বাড়বে। বল সাপ্লাই দেওয়ার লোকের অভাব হবে না আর। সেক্ষেত্রে কনর শিল্ড গোল করার লোক, গোল করানোর লোক, মিগুয়েল ফিগুয়েরো সে আছে। অপরদিকে যদি ডিফেন্সিভ মিডিও হিসেবে ভাবি, তাহলে প্যালেস্টাইনের মোহাম্মদ রশিদ রয়েছে। এছাড়াও আমরা জানি ভারতীয় ফুটবলার হিসেবে নাওরেম মহেশ রয়েছে, বিপিন রয়েছে, প্রচুর ফুটবলার রয়েছে। তবে ইস্টবেঙ্গলের একজন অতি অবশ্যই রাইট ব্যাকের প্লেয়ার দরকার। রাইট উইং যদি এই মুহূর্তে না নেন তো ঠিক আছে, তো রাইট ব্যাকের একজন প্লেয়ার কিন্তু এখনও পর্যন্ত দরকার রয়েছে, সেটা নিয়ে ইস্টবেঙ্গল কোনো উচ্চবাচ্য করছে না বলেই শোনা যাচ্ছে, মানে দেখা যাচ্ছে না অন্তত। সেটা অনেকগুলো প্লেয়ারকে তারা যাচাই করেছিল, বাট কারোর সাথে কথাবার্তা কনফার্ম হয়েছে, সাইন হয়ে গেছে এমন কিছু টিল টুডে যখন আমি ভিডিও করছি ততক্ষণ পর্যন্ত নেই। এবার আপনাদের সবটাই মোটামুটি বললাম। আমরা তো দেখলাম সুপার সিক্সে ইস্টবেঙ্গল কী ভালো শুরুটা করলো, 3-3টে গোল হলো, ভালপুইয়া গোল পেয়েছে, প্লাস হচ্ছে বিষ্ণু বিশ্বমানের একটা গোল করেছে। এগুলো কিন্তু ভালো ইঙ্গিত। বিষ্ণু বা এডমন্ড এরা খেলছে, খেলার মধ্যে রয়েছে। ভালপুইয়া ছেলেটিকে আমার মনে হয় যে তাকে সিনিয়র টিমে হয়তো নেওয়া হলেও হতে পারে, বাট যদি নাও হয় তাহলেও অসুবিধা নেই, একদম অল্প বয়স প্লেয়ারটি। আমি বলবো যদি ইন্ডিয়া টিম চায়, মানে ইন্ডিয়া টিমে আন্ডার-23 কয়েকজন ফুটবলারকে ইস্টবেঙ্গল দেখতে পারে, তাদের মধ্যে কাউকে যদি তারা নিতে পারে, তো মোটামুটি আমার মনে হয়। আরেকটা বিষয় আমি একদমই ছুঁতে পারি, সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের মহিলা টিম, তারা যে এএফসি খেলবে চীনে হবে, চীনে এই ম্যাচটা হবে, এবং ইস্টবেঙ্গল সেই গ্রুপ বিন্যাসও হয়ে গেছে, গ্রুপ বিতে পড়েছে, কিন্তু গ্রুপ বিতে ইস্টবেঙ্গল যাদের সঙ্গে রয়েছে 3টে টিম কিন্তু, মানে ইস্টবেঙ্গল বাদে বাকি যে 3টে টিম, তারা কিন্তু যথেষ্ট কঠিন প্রতিপক্ষ ইস্টবেঙ্গলের জন্য। চীনের একটি টিম রয়েছে, বাকি টিমগুলো কিন্তু অত্যন্ত কঠিন প্রতিপক্ষ। তো ইস্টবেঙ্গলকে
এই কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করে কিন্তু পরবর্তী নকআউট পর্যায়ে যেতে হবে। এখন দেখা যাক যে ইস্টবেঙ্গল এই কঠিন হার্ডেলকে কীভাবে ইস্টবেঙ্গলের মহিলা ব্রিগেড তারা সামলায়। টিমটার তো যথেষ্ট ভালো, ইস্টবেঙ্গলে ভালো খেলছেও। তো এখন মহিলা টিমটার জন্য অতি অবশ্যই আমার পক্ষ থেকে শুভেচ্ছা রইল। আমার মনে হয় আপনাদের পক্ষ থেকেও শুভেচ্ছা থাকবে। তো আপনাদের হয়েও আমি বলে দিলাম ইস্টবেঙ্গলের এই মহিলা ব্রিগেডের জন্য অতি অবশ্যই শুভেচ্ছা রইল। ইস্টবেঙ্গল বরাবরই বিদেশের মাটিতে ভালো খেলে, তো মহিলারাও সেই ধারা বজায় রাখবে বলেই আমার মনে হয়। দেখা যাক। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালোই হয়েছে আশা করি। আপনারা কি মনে করেন সেটা জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।